আজকে আপনাদের জন্য একটি ঘটনা নিয়ে কিন্তু হাজির হইনি। আজকে এই এপিসোডে সাতটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, আর ঘটনাগুলো কিন্তু বিলকে কেন্দ্র করে। আর এই 7টি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সবার পরিচিত শেখ মিকাইল আহমেদ ভাই, যার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। উনি মূলত 2টি বিলকে কেন্দ্র করে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। একটা হচ্ছে ফোলের বিল আর একটা হচ্ছে কানা বিল। এই বিল দুটো কিন্তু এই শ্যামনগরেই অবস্থিত। আর এই ঘটনাগুলোর সিংহভাগ ঘটনাগুলো সংগ্রহ করেছেন উনি একজন ব্যক্তির কাছ থেকে, তার নাম মোহাম্মদ আবু বকর। তবে লোকজন তাকে বক্কার বলে ডেকে থাকেন। এই মিকাইল আহমেদ ভাইও তাকে বক্কার চাচা বলে ডাকেন, আমরা তাকে বক্কার চাচা বলেই সম্বোধন করব। এই বক্কার চাচা অত্যন্ত সাহসী একজন মানুষ। ছোটবেলা থেকেই মাছ ধরায় উনি বেশ পটু। ওনার বাড়ির পূর্ব পাশে প্রায় 200 গজ এগিয়ে গেলে ফোলের বিল পড়ে। এই ফোলের বিলের একটু আগে নিজামুদ্দিন নামে একজন ব্যক্তির কথা কিন্তু এর আগে আমরা বলেছিলাম, যার একটা সেচ পাম্প ছিল। এই ঘটনায় কিন্তু এই নিজামুদ্দিনের একটি বিষয় আমরা উল্লেখ করব, অর্থাৎ আজকের এই এপিসোডের যেই ঘটনাগুলো আমরা সাজিয়েছি এর মধ্যে একটি ঘটনা এই নিজামুদ্দিনকে কেন্দ্র করে ঘটেছিল। তো সেটাও আমরা যাব। এই ফুলের বিলের সাথে ভয়ঙ্কর একটি ভিটা কিন্তু অবস্থান করছে। ভিটার উপর আবার অনেক আগের বড় তাল গাছ ছাড়াও অন্যান্য গাছও রয়েছে, অনেক আগে থেকেই আর কি। গুজর ভিটার বামন, এই ঘটনাটি কিন্তু থার্সডে নাইটের 157তম এপিসোডে প্রচারিত হয়েছিল। সেখানে কিন্তু এই বিষয়টা বলা ছিল। এই বিলের অর্থাৎ এই ফোলের বিলের ভিটার দক্ষিণ পাশে 100 গজ দূরত্বে কানার বিল অবস্থান করছে। ফোলের বিলের চাইতেও নাকি কানার বিল বেশি ভয়ঙ্কর। কানার বিলে শোনা গেছে যে অনেক রাতে যদি কেউ যায় তাহলে নাকি সহজে বেঁচে ফিরতে পারতো না। কানার বিলে মানুষ মেরে বিলের ভেতরে মাথা নিচ দিকে গেড়ে রেখে পা উপরের দিকে দিয়ে রাখতো পিশাচেরা। এমন ঘটনা অনেক নাকি ঘটেছে। চলুন এবার মূল ঘটনায় চলে যাই। গ্রামের মানুষের মধ্যে কিন্তু আমরা অনেক একতা দেখি, একে অন্যের বিপদে এগিয়ে আসে। ওখানেও কিন্তু এমনটাই ছিল। বর্ষার সময় সকলে মিলেমিশে মাছ ধরতে যেতেন এই ফোলের বিলে। ফসলের সময় আবার যার যার যেই জমি রয়েছে সেখানে কৃষকরা চাষবাস করতেন। এই ফোলের বিলের যে ভিটা, এই ভিটার পাশেই 50 গজের মতো দূরত্বে একটা মাছের পুকুর রয়েছে। পুকুরের উপর একটি বাবলা গাছের মোটা ডাল হেলে পড়ে আছে। সেখানে এই বক্কার চাচা আর আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে চান মিয়া, এই দুজন বসে মাছ ধরতেন, কথা বলতেন। এই পুকুরে এই চান মিয়া উনি আবার মাছ চাষ করতেন। বলে রাখা ভালো, পুকুরের পাশে একটা ছন দিয়ে তৈরি কুঁড়ে ঘর ছিল। মাছ ধরার সময় বক্কার চাচা এখানে অবস্থান করতেন। মূলত বাঁশের চালার উপরে ছন দিয়ে তৈরি কুঁড়ে ঘর তৈরি করা হয়েছে ওখানে। চান মিয়া ও বক্কার চাচার মধ্যে সম্পর্কটা ছিল খুবই ভালো। চান মিয়ার একটি বোন ছিল বিবাহ উপযোগী। সে ছিল খুবই দুরন্ত প্রকৃতির একটি মেয়ে। সাধারণত দেখা যায় যে 10টা ছেলের মধ্যে 2টো ছেলে খুব দুরন্ত প্রকৃতির হয় বা তার থেকে বেশি হতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই পরিমাণটা কম। 100টা উঠতি বয়সী মেয়ের মধ্যে দেখা যায় যে গ্রামের ক্ষেত্রে আর কি 3-4 জন বেশ দুরন্ত প্রকৃতির হয়। তো এই 3-4 জনের মধ্যে এই চান মিয়ার বোন ছিল একজন খুবই দুরন্ত, খুবই চঞ্চল। বিবাহ উপযোগী হয়ে গেছে বয়স, তারপরও তার দুরন্তপনা কিন্তু কমে না। দিন কি রাত যে কোনো সময় সে ঘর থেকে বাইরে বের হয়ে যাবে, মাছ ধরতেও চলে যেত সে। তো এই বক্কার চাচার ছেলের বয়স আবার ছিল কম, ছোট। তো বক্কার চাচার ছেলে
আর হচ্ছে এই যে চান মিয়ার বোন, যিনি বয়সে অনেক বড় ছিলেন বক্কার চাচার ছেলের থেকে। তো চান মিয়ার বোন মাঝে মাঝে কী করতো, এই বক্কার চাচার ছেলেকে সাথে নিয়ে যেত আর কি। রাতের বেলা যত চঞ্চল দুরন্তই হোক, রাতের বেলা চলাচল করতে গেলে সাথে একজন থাকলে তো একটু সাহসও একটু লাগে, তাই না? তো এই চান মিয়ার বোন বক্কার চাচার ছেলেকে সাথে নিয়ে যেতেন। আর যখন রাতের বেলা এই চান মিয়ার বক্কার চাচা মাছ ধরার জন্য থাকতেন সেখানে, তো বক্কার চাচারও তো খাবার দাবারের দরকার হবে, এই চান মিয়ারও খাবার দাবারের দরকার হবে। তখন চান মিয়ার জন্য তার বোন খাবার নিয়ে যেত, তার বোন আবার ডাক দিত ওই বক্কার চাচার ছেলেকে। তখন দুজনে মিলে এই দুইজনকে খাবার দিয়ে আসতেন, আবার বাড়িতে চলে আসতেন। তো চলুন ঘটনা কি ঘটেছিল সেটাই চলে যাই। তো যে ঘটনাগুলো বলবো এর অধিকাংশই কিন্তু প্রায় 20 বছরের বেশি সময় আগে। 2003 সাল, তখনও কিন্তু বক্কার চাচা বিয়ে করেন নাই। একদিন রাত আনুমানিক 8টার মতো বাজে আর কি, এমন সময় উনি মাছ ধরতে গিয়েছেন ওই ফোলের বিলে। উনি তো আগে থেকেই মাছ ধরেন, ছোটোবেলা থেকেই। যখন ওনার 8-9 বছর বয়স তখন থেকেই ওনার মাছ ধরার নেশা। আর মাছ ধরতে উনি যখন যান তখন উনি তো দেখতে পান যে বিলের পাশে থাকা যে ভিটা, এই ভিটাটা তো উনি দেখতেই পান আর কি। তো ভিটায় নাকি উনি দেখতে পেতেন যে বড় বড় আগুনের গোলা দূর থেকে এসে ওই ভিটার উপরে পড়ে হারিয়ে যেত। উনি কিন্তু ওগুলো দেখতেন, একটুও ভয় লাগতো না। একবার হয় কি, শুকনো মৌসুমে পানি যখন শুকিয়ে গেছে অনেকটাই, কিছু কিছু জায়গায় কোমর পর্যন্ত পানি ছিল, ওই পানিগুলোতে কিন্তু অনেক মাছ পাওয়া যেত। ওইটাই কিন্তু মাছ ধরার উত্তম সময়, যারা আসলে মাছ ধরেন। অল্প পানিতে অনেক মাছ তখন চলে আসে। উনি সেই রাত্রে কী করেছেন, লম্বা একটা জাল আড়াআড়িভাবে ফেলেছেন, ফেলে 4টা খুঁটি বিভিন্ন দূরত্বে উনি গেড়ে দিয়ে ওই খুঁটির সাথে জালটা বেঁধে রেখেছেন। মূলত পানির স্রোতে শোল মাছ, টাকি মাছ, কই মাছ এগুলো ওই ধরনের জালে বাঁধত বেশি। উনি জাল ফেলে দিয়ে ছনের ঘরে বসে বিড়ি ফুঁকছিলেন। ওনার আবার বিড়ি খাওয়ার বেজায় নেশা ছিল। আর মাছ ধরার অপেক্ষায় রয়েছেন। রাত তখন 8:30টারও বেশি বেজে গেছে। ঠিক তখনই এই চান মিয়ার পুকুরের উপর একটা জিনিস দেখেন যে এই যে চান মিয়ার বোন, যে একদম ছোট থেকে খুবই দুরন্ত, চান মিয়ার বোনের মতো কেউ একজন বসে আছে ওই পুকুর পাড়ে। তো জ্যোৎস্নার আলোয় উনি দেখেন শরীরে মনে হচ্ছে স্বর্ণের অলংকার পরা রয়েছে। পুকুরের পাড়ে পুকুরের পাড়ের একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে, অন্যদিকে মুখ ফিরিয়ে, মানে এমনভাবে মুখ ফিরে দাঁড়িয়ে আছে সাইড থেকে হালকা দেখা যাচ্ছে, আর চাঁদের আলোয় অলংকারগুলো চকচক করছে, দূর থেকে দেখা যাচ্ছে আর কি। উনি প্রথমে মনে করেছিলেন যে এই চান মিয়ার বোন গহনা পরে দাঁড়িয়ে আছে, তবে কারণটা কি? আর এত রাত্রে চান মিয়ার বোন ছাড়া এইখানে আর কারো আসার সাহস নাই, বিশেষ করে কোনো মহিলা মানুষের, যেহেতু ছোটোবেলা থেকে সে আসতো। আর এই বক্কার ভাই তো উনি পরে বিয়ে করেছিলেন, মানে বক্কার সাথে তো পরে বিয়ে করেছিলেন। ওনার সন্তান যে খাবার দিয়ে যেত আর কি ওই চান মিয়ার বোনের সাথে এসে, বয়সে তো সে অনেক ছোট ছিল চান মিয়ার বোন থেকে। তো তখন তো আর বক্কার চাচা বিয়ে করেন নাই, তার ছেলেরও প্রসঙ্গ আর নাই তখন। তো ছোটোবেলা থেকেই তো এই চান মিয়ার বোনের দিকে আসা যাওয়া করেন, কিন্তু সে তো কখনো এরকম স্বর্ণালঙ্কার পরে এখানে আসে না। আর রাতের বেলা সে ছাড়া এখানে কারো আসার সাহসও নাই, বিশেষ করে কোনো মহিলার, এটাও ওনার মাথায় আছে। কিন্তু এটা আসলে কে? হাব ভাব, উচ্চতা, মানে ওই সময় আর কি তার যতটুকু উচ্চতা ছিল বয়স অনুযায়ী, তখনও তো তার বিয়ের বয়স হয় নাই আর কি। উনি চিন্তা করতেছেন কী ব্যাপার, এই মেয়েটা এইভাবে সাজুগুজু করে দাঁড়ায় আছে কেন? উনি দূর থেকে বলতেছে, এই এই তুই এখানে দাঁড়িয়ে আসছিস কেন? বিয়ে শাদী করবি নাকি? কারোর সাথে ভেগে যাওয়ার পরিকল্পনা আছে নাকি রে? তোর তো বিয়ের বয়স এখনো হয় নাই। এই যা তাড়াতাড়ি বাড়িতে যা, তাহলে কিন্তু আমি চান মিয়ারে ডাকলাম। তো উনি মজা করে এরকম বলছিলেন আর কি। উনি চিন্তা করছিলেন যে ও হয়তো বা ডাক শুনে একটু ঘুরে তাকাবে,
তারপর হয়তোবা তার আসার কারণ বলবে। এমনও হতে পারে যে সে বাড়ির থেকে সাজুগুজু করে এখানে এসে দাঁড়িয়ে আছে এমনিতেই, কিন্তু উনি মজা করে বলতেছেন আর কি, যেহেতু সম্পর্কে তার ভাতিজি হয়। কিন্তু এই মেয়ে তো পেছন দিকে ঘুরেও তাকায় না। এদিকে বক্কার চাচা একটা জিনিস চিন্তা করেন যে চাঁদ মিয়ার বোন এখানে আসলো, আল্লাহ না করুক কোনো একটা বিপদ আপদ না হয়, রাতের বেলা একা একা আসছে, এমনিতে আসছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এরকম সাজুগুজু করে আসছে, কোনো একটা সমস্যা যদি হয়, এদিকে সম্পর্কে তো ভাতিজি হয়, উনি কি জবাব দেবেন? যেহেতু উনি দেখে ফেলেছেন, দেখি একটু কাছে যাই, মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠাই দিই। তো উনি ওদিকে এগিয়ে যাচ্ছেন, মানে ওই মেয়েটার দিকে, আর কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। এই তুই কথা বলিস না কেন রে, এদিকে তাকাস না কেন, এভাবে দাঁড়া আছিস কেন, উল্টা দিকে ফিরে। উনি এগিয়ে যাওয়ার একটা পর্যায়ে মনে করেন, আচ্ছা এইটা কোনো পিশাচ টিশাচ না তো, মিলের মধ্যে তো এরকম রূপ টুপ ধরে দাঁড়ায় থাকতে পারে। ওই চিন্তা করেই উনি আবার ঘুরে গিয়ে ওই ছনের ঘরের ভিতর থেকে একটা কাঁচি হাতে নিয়ে বের হয়েছেন। ওনার মাথায় কিন্তু ওই সময় ওই সেন্সটা হঠাৎ করে কাজ করেছিল, যার কারণে উনি আবার ঘুরে গিয়ে কাঁচি হাতে নিয়ে বের হয়েছেন। এরপর আবার কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। এই কিরে, তুই এখনও দাঁড়ায় আছিস, বাসায় যাস না? আমি এত ডাকতেছি তুই শুনতে পাস না? এই বলতে বলতে যখন একদম কাছাকাছি চলে গেছেন, তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। ওই সময় ওই মেয়েটা বক্কার চাচার দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকিয়ে সে এমন বিদঘুটেভাবে খিলখিল করে হেসে দেয়, এই হাসি শোনার সাথে সাথে ওনার তো কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়। আর তখন এই হাসির সাথে এমন একটা ভয়ঙ্কর জিনিস উনি দেখেছিলেন, যা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওই মেয়েটার মুখের ভেতর থেকে আগুন বের হচ্ছে। অনেকটা আমরা সিনেমায় যেরকম দেখি যে ড্রাগনের মুখের ভিতর দিয়ে আগুন বের হচ্ছে, মনে হচ্ছে ওই রকমভাবে আগুন বের হলো। এইটা দেখার সাথে সাথে উনি দুই চোখ বন্ধ করে ফেলেন। 5 সেকেন্ডের মতো উনি চোখ বন্ধ করেছিলেন। এরপর চোখ খুলে দেখেন যে ওই অবয়বটা আর নাই। উনি দ্রুত দৌড় দিয়ে সেই ছনের যে কুঁড়ে ঘর, ওর ভেতরে গিয়ে বসে পড়েন আর বিড়ি জ্বালিয়ে টানছেন আর ভাবছেন যে এটা কি দেখলাম আমি। উনি ভেবেছিলেন যে এতটুকুই দেখেছেন, ঘটনা শেষ, কিন্তু না। ওনার কাছে মনে হলো যে কোনো একটা শব্দ বাইরে থেকে আসছে। হতে পারে যে ওখানে চাঁদ মিয়া আসছে, এইটা দেখার জন্য উনি আবার ওই কুঁড়ে ঘরের দরজাটা ফাঁকা করে বাইরের দিকে তাকিয়েছেন। উনি তখন দেখতে পান চাঁদ মিয়ার পুকুরের উপরে যে বাবলা গাছটা, যেটা কথা আমরা শুরুর দিকে বলেছিলাম যে একটা ডাল ওই পুকুরের উপরের দিকে ঝুলে আছে বা ঝুলে থাকে আর কি, সেই ডালের উপর ওই যেই অবয়বটা একটু আগেই ভয়ঙ্করভাবে হেসে দিয়েছিল, ওই অবয়বটা ঠিক একই রকম শাড়ি স্বর্ণালঙ্কার পরা, উল্টো দিকে ঘুরে 2 পা ওই ডালের উপর ঝুলিয়ে বসে আছে আর গুনগুন করে গান গাচ্ছে। তবে কণ্ঠস্বরটা স্বাভাবিক মানুষের মতোই আর কি, ওরকম ভয়ঙ্কর না। আর এর চুলগুলো মনে হচ্ছে অনেক বড় বড়। চুলগুলো এত বড় যে ওই ডাল থেকে চুল ঝুলে পানি স্পর্শ তো করেছে, পানির উপরও চুলগুলো ভেসে আসছে, এমন একটা অবস্থা। উনি তো এটা দেখেছেন। তখন উনি কি করেছেন, ওই ছনের ঘরের ভেতর থেকেই সাহস করে গালিগালাজ করা শুরু করেছেন। ওনাদের ধারণা ছিল গালিগালাজ করলে নাকি এই পিশাচ শ্রেণীর জিনগুলো কোনো ক্ষতি করতে পারে না, চলে যায়, কিন্তু ভয় পাওয়া যাবে না। গালিগালাজ তো করেই যাচ্ছেন। একটা পর্যায়ে দেখলেন যে ওই অভাবটি আবারও চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। এবার বক্কার চাচা মনে মনে একটু স্বস্তি পেলেন, যাক আপদ বিদায় হয়েছে। কিন্তু এর বেশ কিছুক্ষণ পর ঘটল অন্যরকম একটি ঘটনা। উনি বিলের মধ্যে যে লম্বা জাল 4টা খুঁটির সাথে বেঁধে রেখেছিলেন, উনি দেখতে পেলেন বড় কোনো মাছ যখন জালে বাঁধলে নড়ে ওঠে, পানির মধ্যে ওই জালগুলো নড়াচড়া করে, তারপর মাছগুলো লেজ দিয়ে বাড়ি যেতে থাকে। তো ওই রকম হচ্ছে ওইখানে, এটা উনি দেখতে পান চাঁদের আলোতে বা জ্যোৎস্নার আলোতে উনি দেখতে পেয়েছিলেন। আর এরকমটা দেখে তো উনি অভ্যস্ত। উনি এটাও দেখছেন যে নিচ থেকে বুদবুদ উঠছে,
মনে হচ্ছে বড় কোনো মাছ ওখানে পড়ে গেছে ওনার ওই পাতা জালে। উনি চিন্তা করছেন বড় টাইপের হয়তো বা কোনো শোল মাছ হবে। উনি সাথে সাথে ছনের কুড়ে ঘর থেকে বের হয়ে যান এবং জালের কাছেও চলে যান খুবই দ্রুততার সাথে। জালের কাছে গিয়ে জাল উঁচু করে দেখেন মাছ তো দূরের কথা, একটা চুনো পুটিও বাঁধে নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, তাহলে কি দেখলাম। ওই সময় উনি আবার দেখেন কি যে উনি যেই জায়গাতে জালটা উঁচু করেছিলেন ওখান থেকে আরেকটু দূরে আরেকটা খুঁটি রয়েছে না, ওই একই জাল ওই খুঁটির কাছে মনে হচ্ছে একই রকমভাবে সেখানে নড়ছে, সেখান থেকে বুদবুদ উঠছে। উনি চিন্তা করেন এখান থেকে মাছটা সরে গিয়ে হয়তো ওইখানে গেছে। এই চিন্তা করে উনি আবার ওই খুঁটির কাছে গিয়েছেন, দেখেন ওই খুঁটিতেও একই অবস্থা, সেখানে একটা চুনোপুটিও ধরা পড়েনি। তখন আবার দেখেন যে আর একটা খুঁটির কাছে এরকম হচ্ছে। উনি আবার ওখানে যান, আবারও ওখানে গিয়ে দেখেন একই রকম অবস্থা। তখন উনি বুঝতে পারেন না রে, এটা তো স্বাভাবিক কোনো বিষয় বলে মনে হচ্ছে না। মাছ ধরা দীর্ঘ অভিজ্ঞতায় ওনার কাছে তো এমন কখনোই মনে হয় নাই। এটা যে একটা ভয়ঙ্কর ঘটনা উনি তখন বুঝতে পারলেন। আর যখনই উনি বুঝতে পেরেছেন তখনই মনে হলো পানির নিচ থেকে কোনো একটা হাত ওনার পা যেন খপ করে ধরে ফেলেছে আর ওনাকে পানির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই সময় উনি একটা খুঁটির কাছাকাছি ছিলেন, তো খুঁটিটা ধরে ফেলেছেন। পানির নিচ থেকে এমন হ্যাঁচকা টান দিচ্ছে ওনাকে পানির ভেতরে নিয়ে যাবে। ওখানে তো পানি খুব বেশি না, কোমর পর্যন্ত পানি, কিন্তু তারপরেও পানির ভেতরে নিয়ে যদি কাউকে চেপে ধরা হয় সে তো নিঃশ্বাস নিতে পারবে না। ওই সময় আল্লাহর কি অশেষ রহমত, এই যে চান মিয়া সে টর্চ লাইট মারছে এই বক্কার চাচার দিকে, বলে বক্কার এই বক্কার কী রে কী হইল, ওরকম করতেছিস কেন, বড় মাছ পাইছিস নাকি? তখন আবার ওই বক্কার চাচা বলে, এই তুই তাড়াতাড়ি এদিকে আয়, অনেকক্ষণ ধরে তোর বোনের সুরত ধরে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছিল একটা পিশাচ জিন, তুই তাড়াতাড়ি আয়, আমাকে এখন পানির মধ্যে নিয়ে গেল। তো এই কথা যখনই বলেছেন সাথে সাথে তো ওই যে চান মিয়া উনি দৌড়ে চলে এসেছেন পানির ওইটুকু গভীরতায়। যখনই নেমে ওনাকে টাচ করেছেন সাথে সাথে এই বক্কার চাচার কাছে মনে হলো যে ওই হাতটা তাকে ছেড়ে চলে গেল। বক্কার চাচা উনি তো উপরে ওঠেন, চান মিয়াকে ধন্যবাদ জানান যে আল্লাহর অশেষ রহমতে তুই যদি এখন না আসতেই আমার এখন কী পরিণতি হতো তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর সব ঘটনা খুলে বলেন যে কিভাবে ওনার বোনের সুরত ধরে এভাবে এসেছিল, মনে করেছেন যে তারই বোন। উনি বলতেছেন যে আমার বোন তো ঘরে ঘুমায়, আজকে সন্ধ্যার পরপরই ঘুমায় পড়ছে, আর এই জন্য আমি রাতের বেলা একবারে খাওয়া দাওয়া শেষ করে আসলাম, যেহেতু রাতের বেলার খাবার দিতে কেউ আসবে না এই জন্য আমি খাওয়া দাওয়া করে আসছি, দেরি হয়ে গেছে। তখন এই চান মিয়া উনি একটা বুদ্ধি দেন যে তুই কি গালিগালাজ করছিলি? তখন ওই বক্কার চাচা বলেন যে আমি এই গালিগালাজ করছিলাম। তখন চান মিয়া বলেছিলেন যে গালিগালাজের পরিমাণ আরও বাড়াই দিতি তাহলে এরা চলে যেত। মানে এটা ওনাদের একটা বিশ্বাস যে গালিগালাজ করলে নাকি এই দুষ্টু শ্রেণীর জিনেরা কোনো ক্ষতি না করে চলে যায়। তো ঘটনা এখানে এই পর্যন্তই ছিল। প্রিয় লিসেনার্স, এই যে গালিগালাজ করলে যে জিন চলে যায়, কাছে আসে না, এটা যে আসলে সবসময় সত্য হয় না এর প্রমাণ কিন্তু এর আগেও বিভিন্ন ঘটনা আমরা পেয়েছি। এই কথার উপর আমল করতে গিয়ে অনেকেই গালিগালাজ করে কিন্তু ভয়ঙ্কর বিপদেও পড়েছে। বিপদে পড়ার কথা ছিল না, তারপরও বিপদে পড়েছে। তো যাই হোক, আমরা এই কাজটি করব না, গালিগালাজ করে বিপদ বাড়াবো না। চলুন এবার চলে যাই পরের ঘটনায়। এই ঘটনাটি ঘটেছিল নিজাম ভাইয়ের সাথে, যার সেচ পাম্প রয়েছে। আমরা শুরুতে বলেছি নিজাম ভাইয়ের একটি ঘটনা রয়েছে, তো নিজাম ভাইয়ের ঘটনাটি আমরা বলে শেষ করি, এরপরে আবার বক্কার চাচার ঘটনায় যাব। তবে নিজাম ভাইয়ের সাথে ঘটনাটি ঘটলেও ঘটনাটি কিন্তু আবার বলেছেন বক্কার চাচা, সেই হিসাবে এই এপিসোডের সবগুলো ঘটনাই বক্কার চাচা বলেছেন আর কি। তো ঘটনাটি আসলে কোন সালে ঘটেছিল এইটা বক্কার চাচা নির্দিষ্ট করে বলতে পারেন নাই। তো ফসলের মৌসুমে এই নিজাম ভাই উনি তো মানুষদেরকে ভাড়ায় পানি সেচ দিতেন আর কি, মানে ওনার সেচ পাম্প দিয়ে পানি দেবেন, ওই জমির মালিক ওনাকে কিছু একটা টাকা দিবেন বা ফসল দিবেন, এরকম একটা চুক্তি হতো। একদিন সন্ধ্যার পর
একটা ফসলের জমিতে পানি দেওয়ার দায়িত্ব পড়েছেন এই নিজাম ভাইয়ের ঘাড়ে। তো নিজাম ভাই সন্ধ্যার পরে ফসলের জমিতে কতটুকু পানি দেওয়া হয়েছে সেটা দেখার জন্য ওই ফুলের বিলের সেচ পাম্পের কাছে গিয়েছেন। নিজাম ভাই তখন একাই গিয়েছিলেন। পাম্পের কাছে যাওয়ার কিছুক্ষণ পরে নিজাম ভাইয়ের কানে ওই ফুলের বিলের পাশে থাকা একটা ভিটার ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে, মনে হচ্ছে কোনো বাচ্চা কান্নাকাটি করছে। নিজাম ভাই পরক্ষণে দেখার জন্য সেচ পাম্প থেকে ভিটার উপরে কে কাছে সেটা দেখতে গিয়েছেন। নিজাম ভাই ওখানে গিয়ে দেখতে পান একটা বাচ্চা, কালো কুচকুচে অবয়ব, বয়স 8 থেকে 9 বছরের মতো হবে। তো ভিটার উপরে থাকা একটা শেওড়া গাছের নিচে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তো নিজাম ভাই ওই বাচ্চা অবয়বটাকে উদ্দেশ্য করে বলছে, কে তুমি, কি হয়েছে তোমার, বাড়ি কোথায়, তুমি এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছো কেন? তো এরকমভাবে বলছেন উনি, মূলত মানবতার দৃষ্টিতেই উনি সেটাকে বিবেচনা করে ওখানে গিয়েছিলেন। এত রাত্রে কে সেখানে যায়? অনেক সময় হয় কি, অনেক কৃষকদের সাথে তাদের বাচ্চা কাচ্চা আসে। তো কৃষকরা যখন মাঠে কাজ করেন, বাচ্চা কাচ্চা আশেপাশে খেলাধুলা করে, যখন ফসল বোঝাই করে, বিশেষ করে মাথার উপর ফসল বোঝাই করে কৃষকরা হাঁটতে থাকেন, তো দুপাশে অনেক সময় ফসলগুলো ঝুলে পড়ে, যার কারণে কৃষকের পক্ষে বারবার আসলে ঘুরে দাঁড়িয়ে দেখা পসিবল হয় না যে বাচ্চাটা কোথায় গেল। তো উনি তো ওনার মতো করে হেঁটে যান। অনেক সময় বাচ্চারা পেছনে পড়ে যান, আবার দেখা যাচ্ছে একই সাথে কয়েকজন হেঁটে যাচ্ছেন। অনেক বাচ্চা হয় কি, তার বাবা মনে করে অন্য লোকের পিছু পিছু হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে যায়। এমন ঘটনা কিন্তু ঘটে। নিজাম ভাই মনে করেছেন যে এই বাচ্চাটা মনে হয় তার বাবার সাথে যেতে পারে নাই, আসছিল মাঠের ভিতরে, পথ হারিয়ে কান্নাকাটি করছে। আর তখন তো সন্ধ্যার পর পর, আসলে এমন না যে অনেক রাত। ওনার এই মনে আসাটা কিন্তু একদম স্বাভাবিক, কারণ সন্ধ্যার পরে এটা হইতেই পারে, সন্ধ্যার সময় তো কৃষকরা তাদের বাড়িতে চলে যান, তখন তো কোনো বাচ্চা হারাইতেই পারে। ওই চিন্তা থেকে উনি আসলে গিয়েছেন যে কোন বাচ্চাটা হারাই গেল, আহারে দেখি ওকে খুঁজে বাসায় পাঠাই দিই। তো নিজাম ভাই যখন ওই বাচ্চাকে এরকম বলছেন, বারবার বলছেন, এরপরে হয় কি, হঠাৎ করে বাচ্চাটা কান্না থামিয়ে দেয়। কান্না থামানোর পর হয় কি, এই যে যেই বাচ্চাটা যেখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল, একটা লাফ দেয়, এক লাফে শেওড়া গাছের উপরে উঠে যায়। মানে বানর যেভাবে গাছে ওঠে এইভাবে না, বানর তো লাফিয়ে লাফিয়ে গাছে ওঠে, লাফিয়ে একটু উচ্চতায় ওঠে, তারপর আরেকটু লাফ দেয়, তারপর আরেকটু লাফ দেয়, এইভাবে। কিন্তু না, এই বাচ্চাটা মনে হয় নিচ থেকে এমন একটা লাফ দিলে এক লাফে উপরে উঠে গেছে। এইটা যখনই উনি দেখেছেন, দেখার সাথে সাথে উনি তো ভয় পেয়েছেন। উনি দেখেন ওই বাচ্চাটা উপরে উঠে খিলখিল করে বিশ্রীভাবে হেসে দিয়েছে, এমন বিশ্রী হাসি। এইটা দেখার পর নিজাম ভাই ভীষণ ভয় পেয়ে যান, আর আল্লাহ গো বলে দিয়েছেন এক দৌড়। নিজাম ভাইয়ের বাড়িটা কাছাকাছি ছিল, উনি তো বাড়িতে পৌঁছে গেছেন। বাড়িতে পৌঁছে যে উনি অজ্ঞান হয়ে গেছেন বিষয়টা তা না, এই বিষয়টা খুলে বলেন। এর কিছুক্ষণ পর নিজাম ভাই তার এক বড় ভাইকে সাথে নিয়ে এসে ওনার পাম্পটি বন্ধ করে আবার বাড়িতে চলে যান। ওই রাতে আর পাম্প চালান নাই। আর রাতের বেলা যদি পাম্প চালানোর প্রয়োজনই পড়তো, তাহলে উনি সাথে করে কাউকে নিয়ে আসতেন, মানে সবসময় সাথে কাউকে রাখার চেষ্টা করতেন এই ঘটনার পর থেকে আর কি। তো এটাই ছিল ঘটনা নিজাম ভাইয়ের সাথে ঘটে যাওয়া। তো চলুন এইবার আর একটা ঘটনায় যাই। এই ঘটনাটি যার সাথে ঘটেছিল, এই ব্যক্তিটা মূলত শূকর পালত। আমরা বিভিন্ন সময় দেখেছি শীতকালে যারা শূকর পালে, শূকরের পাল নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, খাল বিল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, শূকরগুলা নিয়ে এগুলো চড়ায় বেড়ায়, তারপর আবার তাদের গন্তব্যে চলে যায়। বর্ষাকালে তাদেরকে খুব একটা দেখা যায় না, শীতকালে দেখা যায়। বিশেষ করে নভেম্বর মাস থেকে তাদের যাত্রা শুরু হয়, মার্চ মাসের শুরু পর্যন্ত তারা এরকম শূকর চড়িয়ে বেড়ায়। তো এরকম শূকর চড়িয়ে বেড়ায় এক ব্যক্তির সাথে ঘটনাটি ঘটেছিল এই ফুলের বিলে। এটা বক্কার চাচা বলেছেন, প্রতি বছরেই এই শূকর চড়ানোর দল শূকর নিয়ে এদিকে আসতো। এই ফুলের বিলের ভিটার কাছে একটা চর আছে, এই চরের উপরে মূলত এই শূকরগুলো নিয়ে তারা অবস্থান করত। এই শূকরের যে চড়ানোর কাজ, এই কাজটা কিন্তু বেশ কঠিন বলতে হবে। শত শত কিলোমিটার হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গা তারা যান। তো ওই দলে 6 থেকে 7 জন ব্যক্তি ছিল
শূকরের সংখ্যাও অনেক ছিল। তো রাতে তো তারা একটা জায়গায় অবস্থান করতেন, আবার সকালবেলা এই পালগুলো নিয়ে ওনারা চড়াতে চলে যেতেন। তো সেই রাত্রে ওই দলের একজন ব্যক্তি রাতের বেলা শূকরগুলো পাহারা দিচ্ছিল, রাত জেগে জেগে। মানে একজন ব্যক্তির দায়িত্ব থাকে সে কোন রাত্রে পাহারা দেবে, অন্যরা সবাই ঘুমাবে। তো বাকি লোকেরা ঘুমিয়েছিল। পাহারা দিতে দিতে গভীর রাত্রে ঘটল একটি ভয়ঙ্কর ঘটনা। ফলের বিলের সেই ভিটা থেকে, ওই যে নিজাম ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছিল যে ভিটায়, যেই অংশে আর কি, সেই অংশ থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ওই ব্যক্তি শুনতে পান। তো এই ব্যক্তিও কিন্তু ঠিক একই রকমভাবেই চিন্তা করেছে যে অনেক সময় রাতের বেলাও কেউ কেউ কাজ করতে আসেন, কোনো কোনো কৃষকরা কাজ করতে আসেন, সারাদিনে কাজ শেষ হয় নাই, এই জন্য কাজ করতে আসেন। উনি চিন্তা করলেন হয়তো বা এমন কোনো কৃষকের বাচ্চা হয়তো বা হারিয়ে গেছে। যেহেতু এই যে শূকর চড়ানোর দল, ওনারা এর আগেও এখানে এসেছেন বলতে এই এলাকায় এসেছেন, এই ফলের বিলের এখানে এই দলটা প্রথম এসেছে আর কি। কিন্তু অন্য অন্য আশেপাশের এরিয়াতে ওনারা আসছেন, যার কারণে এই এরিয়ার কিছু কিছু লোকজনের সাথে তাদের পরিচয় আছে। আর এখানে আসলে মানুষজন কিভাবে আসা যাওয়া করে সেই সম্পর্কে তাদের কিছুটা ধারণা আছে। তো ওই ব্যক্তি ওই চিন্তাটাই করেছেন যেটা যে নিজাম ভাই করেছিলেন, যে আরে এই বাচ্চাটা মনে হয় হারায় গেছে। তো উনি ওই পাহারা বাদ দিয়ে ওই ভিটার দিকে আগাতে থাকেন, ওই কান্নার শব্দ কোন দিক থেকে আসে সেই দিকটা ফলো করতে করতে। ভিটার কাছাকাছি যখন গিয়েছেন তখন ওই ব্যক্তিরা দেখতে পান যে ওই নিজাম ভাইকে যেভাবে ভয় দিয়েছিল এই 8-9 বছরের বাচ্চা, এরকম আর কি, ঠিক সেম টাইপের একটা বাচ্চা এবারে তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। নিজাম ভাইয়ের বেলায় তো শেওড়া গাছের নিচে দাঁড়িয়েছিল, এইটা আবার তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে, তাল গাছের নিচে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তো ওই লোকটা নিজাম ভাইয়ের মতোই একই রকমভাবে জিজ্ঞেস করছে, ও মনা তুমি কে, তোমার বাড়ি কোথায়, তুমি এখানে আসলা কীভাবে? যেই না এটা বলছেন তখনই ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা। ওই বাচ্চাটা ওই ঠিক নিজাম ভাইয়ের ঘটনার মতোই এক লাফ দিয়ে তাল গাছের একটা ডালের উপর উঠে যায়, আর ওই ডালের উপর উঠে দাঁড়িয়ে খিলখিল করে হেসে দেয়, আর অদ্ভুতভাবে নাকি নাচতে থাকে। তখন নাকি ওই ভিটার আশেপাশে যতগুলো গাছ রয়েছে মনে হচ্ছে প্রচণ্ড ঝড়ে ওই গাছগুলো নুইয়ে পড়ছে, ভেঙে পড়বে এখনই, এমন একটা অবস্থা। কিন্তু ওই ঝড়ের যে বাতাস, এই বাতাসটা এই ব্যক্তির গায়ে লাগছে না। ওই সময় হয় কি, এই ব্যক্তির পেছনে মনে হলো কোনো একটা জিনিস আছে, গড়গড় গড়গড় শব্দ করছে। এই শব্দটা যখন উনি পেয়েছেন, এরপরে মনে হলো গরম একটা বাতাস এসে তার গায়ে লাগলো। তখন উনি পেছন দিকে ঘুরে তাকান, উনি দেখেন যে তাল গাছের মতো বিশাল লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে আছে, ওই জিনিসটাই ভয়ঙ্করভাবে গড়গড় শব্দ করছে। উনি তখন ডানে কিংবা বায়ে কোনো একদিকে দৌড় দিয়েছিলেন। এক দৌড়ে উনি ওনার যে স্থান সেখানে চলে গিয়েছিলেন। ওনার সঙ্গী সাথীরা তো তখন ঘুমাচ্ছিল একটা ছোট্ট তাঁবুর মতো করে। তো ওই তাঁবুটার সামনে গিয়েই উনি মুখ থুবড়ে পড়ে যান আর চিৎকার করে ডাকতে থাকেন তাদেরকে, হে আমারে বাঁচারে, তাড়াতাড়ি তোরা এদিকে, আমি শেষ রে, আমারে ওরা মেরে ফেলবে, এরকমভাবে বলছিল। এদিকে এই লোকগুলোর তো ঘুম ভেঙে যায়, তারা আসে, এই কি হয়েছে। তো ওই লোকটা তখন অজ্ঞান হয়ে যায়। তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে, বলতে পানি ঢেলেছে মাথায়। একটা পর্যায়ে তার জ্ঞান ফেরানো হয়। এরপর ওই লোকটা কি দেখেছে এটা বলেন। এর পরের দিন অবশ্য ওনারা ফলের বিলের এই সাইডটা থেকে চলে গিয়েছিলেন, কারণ ওই লোকটা কোনোভাবেই এখানে আর ডিউটি করবে না। তখন ওনারা অন্য সাইডে চলে গিয়েছিলেন। এই লোকটা চলে যাওয়ার পর উনি নাকি শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন, তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এরপর থেকে কিন্তু এই ফলের বিলের আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু জানতে পারেন নাই যে ওই লোকটার সাথে আসলে কী হয়েছিল, কারণ ওনারা তো আসলে এক জায়গায় থাকেন না, ওই সময় জানতে পারেন নাই। পরবর্তী বছর এই সেম দলটাই নাকি আবার এই ফলের বিলে এসেছিল শূকর চড়ানোর জন্য।
তখন এলাকার লোকজন জিজ্ঞেস করেছিল, কী ব্যাপার, তোমাদের দলে সেই লোকটা কই, যেই লোকটা গত বছর ভয় পাইছিল? তখন ওই দলে থাকা ব্যক্তিরা জানান একটা দুঃখজনক খবর। সেটা হচ্ছে, যখন ওই রাত্রে ভয় পায়, মানে গত বছর ওই রাত্রে ভয় পায়, ভয় পাওয়ার পর সে বাড়িতে চলে যায়, তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সে কোনোভাবেই আর ডিউটি করতে পারছিল না। বাড়িতে যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে সে মারা যায়। তার নাকি জ্বর এসেছিল, কোনোভাবেই জ্বর ভালো হচ্ছিল না। সে তার মতো করে ঝাড়ফুঁক করিয়েছিল, তার পরিবাররাও বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল এই সময়ের মধ্যে, কিন্তু সে আর বাঁচে নাই। আর তার নাকি প্রচণ্ড পেটে ব্যথা হয়েছিল। একে তো জ্বর, তারপর পেটে ব্যথা, এভাবেই উনি মারা গিয়েছিলেন। এই লোকটার ঘটনা শুধু বক্কার চাচা না, ওই এলাকার অনেকেই নাকি জানেন যে এই শুকরপালা এই ব্যক্তির সাথে কি ঘটনা হয়েছিল আর কি। নিজাম ভাই তো আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন, কিন্তু এই ব্যক্তিটা এতটাই ভয় পেয়েছিলেন যে উনি আর আসলে বাঁচতে পারেন নাই। হয়তোবা উনি ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন। এই ধরনের ভয়ের খোলে পড়ে গেলে এমন একটা অবস্থা হয়, মানসিকভাবে মানুষ ভেঙে পড়ে, তাকে বাঁচানোটা অত্যন্ত কঠিন হয়ে যায়। হতে পারে এমনটাই ওই ব্যক্তির সাথে হয়েছিল। এবারে যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি মূলত এই বক্কার চাচার ছেলে শরীফুলের কাছ থেকেই মূলত মিকাইল ভাই সংগ্রহ করেছিলেন, এই ফলের বিল কেন্দ্রিক আর কি। এই শরীফুল তখন অনেকটা ছোট, বক্কার চাচার ছেলে। ওই যে যার কথা আমরা বলেছিলাম যে ওই চান মিয়ার বোনের সাথে ওই বিলে যেত আর কি খাবার নিয়ে, তার কথা আর কি শরীফুল। তো শরীফুল তখন তার বয়স হয়ে গেছে 12 থেকে 13 বছর। তো বক্কার চাচা অন্য একদিন বর্ষার সময় মাছ ধরার জন্য সেই ফলের বিলে গিয়েছেন। শরীফুল বক্কার চাচার বড় ছেলে আর কি। তো খাবার নিয়ে একদিন এশার আজানের পর ওই ফলের বিলের দিকে যাচ্ছিলেন। শরীফুলের এক হাতে পাটখড়িতে আগুন জ্বালানো ছিল পথ দেখে চলার জন্য, আর কিছু পাটখড়ি ভেঙে ছোট ছোট করে তার কোমরের পেছনে গুজে রেখেছিল। অনেক সময় আমরা দেখি যে গ্রামে পাটখড়ির একটা আটি হাতে নিয়ে মানুষ এক মাথায় আগুন ধরিয়ে পথ চলতে থাকে। তো পাটখড়ির যেই অংশে আগুন জ্বলছে, আগুন জ্বলতে জ্বলতে সেখানে পুড়ে ছাইয়ের মতো একটু লম্বা হয়ে থাকে, সেটা আবার মাটির উপর আঘাত করে ওই ছাইগুলো ফেলে দিয়ে আগুন জ্বালানোটা সহজ করার জন্য হাঁটা লাগে আর কি। মানে এইভাবে কিন্তু একটা সময় পাটখড়ি শেষ হয়ে যায়, তখন আর একটা আটি ধরায়। তো যেহেতু উনি হাঁটছিলেন, মানে যে শরীফুল হাঁটছিলেন, কোমরে ওই পাটখড়ি ভেঙে রেখেছিলেন আর কি, যে শেষ হয়ে গেলে কোমর থেকে বের করে আবার এটা ধরাবো, কারণ কয়েকটা আটি নিয়ে তো তার পক্ষে হাঁটা সম্ভব হচ্ছিল না। তো সে যাচ্ছে, পাটখড়ির আগুন নিভে যাওয়ার আগে আবার ওই কোমর থেকে কিছু পাটখড়ি বের করে আগুন জ্বালায় চলছে। এইভাবেই চলছে সে। আগুন দেখলে আবার জিনভূত কাছে আসতে পারে না, এটাও তার একটা আত্মরক্ষার একটা কৌশল ছিল আর কি। এদিকে তার বাবাকে খাবার দিতে হবে, অর্থাৎ এই বক্কার চাচাকে খাবার দিতে হবে। সে এক হাতে আগুন আর এক হাতে খাবার নিয়ে সামনে আগাচ্ছে। তখনই ঘটে এই শরীফুলের সাথে একটি ভয়ের ঘটনা। শরীফুল যখন তার বাবার খাবার নিয়ে, অর্থাৎ বক্কার চাচার খাবার নিয়ে নিজাম ভাইয়ের সেচ পাম্প পার হবে, ঠিক তখনই দেখতে পায় শরীফুলের মাথার উপর দিয়ে একটি নারী মূর্তি তার শরীরে, অর্থাৎ তার শরীরে স্বর্ণালঙ্কার পেঁচানো রয়েছে। অদ্ভুত সব স্বর্ণালঙ্কার, এটা সচরাচর দেখা যায় না, এমন টাইপের একটা স্বর্ণালঙ্কার মনে হচ্ছে শরীরে পেঁচানো। আর তার চেহারাটা মনে হচ্ছে আগুনের অবয়ব। লোহা যদি আগুনে পোড়ানো হয়, একটা পর্যায়ে লোহা কিন্তু লাল টকটকে হয়ে যায়। মনে হচ্ছে তার চেহারাটা এইরকম লাল টকটকে, ভেতর থেকে জ্বলছে, এরকম একটা। ওই জিনিসটা করলো কি, শরীফুলের কাছাকাছি এসে আবার মনে হলো ডিগবাজি দিয়ে কোন দিকে যেন চলে গেল, মানে উড়ে উড়ে এসে উড়ন্ত অবস্থায় একটা ডিগবাজি দিয়ে অন্যদিকে চলে গেল। মনে হলো যে ওই আগুনের কারণে সে কাছে আসতে পারেনি। তো শরীফুল এটা দেখে তো ভয় পায়। সে এবার চিন্তা করে, যাচ্ছে আমি ভুল কিছু দেখলাম নাকি, বড় সাইজের কোনো পাখি এদিকে আসছে, আগুন দেখে ভয় পেয়ে চলে গেছে, নাকি আমি কি দেখলাম। সে কিছুটা ভয় পেয়েছে,
তারপরও সে এক পা দু পা করে তার বাবার কাছে যাওয়ার জন্য এগোতে থাকে। এবার শরীফুল দেখতে পায় বেশ কিছুটা দূরে ওই ফুলের বিলের ভিটার কাছাকাছি 4টা হারিকেনের আলো দেখা যাচ্ছে। হাতে হারিকেন আছে এটাও বোঝা যাচ্ছে, আর আলোর সাথে 7টা অবয়ব, সাদা অবয়ব মনে হচ্ছে শরীফুলের দিকে এগিয়ে আসছে। তো এটা দেখে শরীফুল মনে মনে খুশি হয় যে যাক 4 জন ব্যক্তি পাওয়া গেল, এদের কাছে এই গল্পটা বলবো যে এরকম একটা বড় পাখি না কি অবয়ব দেখছি। তো ওই অবয়বগুলো তো শরীফুলের দিকে এগিয়ে আসছে, শরীফুলও ওই দিকে এগিয়ে যাচ্ছে। এই দুইজনদের দূরত্ব কিন্তু কমে যাওয়ার কথা, কিন্তু না, মনে হচ্ছে শরীফুল যত সামনে এগোচ্ছে এগুলো শরীফুলের দিকে আগালেও এরা মনে হচ্ছে পেছাচ্ছে, অথচ এদের কিন্তু পেছানোর কথা না, এদের কিন্তু সামনে আগানোরই কথা। তো বেশ কিছুক্ষণ হাঁটার পর মনে হচ্ছে এগুলোর পেছাচ্ছে। তখন শরীফুলের মনে একটু খটকা লাগে যে এগুলো কি সাধারণ আলো নাকি অন্য কিছু। তখন সে চিৎকার দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে তার বাবাকে ডাকতে থাকে, আব্বা আব্বা বলে ডাকতে থাকে। এখন এদিকে হয় কি, এই যে ওনার বাবা উনি এই শব্দটা শুনতে পেয়েছেন যে কিরে, এ তো শরীফুলের গলা, আমার তো খাবার নিয়ে আসার কথা, নিশ্চয়ই খাবার নিয়ে আসছে, কোন একটা বিপদে পড়ে গেছে। আর ওই দিকে আর একটা ঘটনা ঘটে, সে যে তার বাবাকে ডাকছে ওই সময় তার গায়ে একটা গরম বাতাস লাগে। তখন আচমকাই চমকে উঠেছেন শরীফুল এই গরম বাতাসের ধাক্কা পেয়ে। উনি তখন খেয়াল করেন, আরে এ আমি কোথায়, আমি তো একটা জায়গায় ছিলাম, এখন মনে হচ্ছে আমি তো এই রাস্তায় নাই, অন্য একটা জায়গায়। তখন আবার কে যেন তার মাথার পেছন থেকে ধরাম করে মারে একটা থাপ্পড়, আর তার মাথা তখন ঝিমঝিম করতে থাকে। পেছন দিকে ঘুরে দেখেন কেউ নাই। আর তখন তার কাছে থাকা সব পাটখড়িও শেষ, কারণ পাটখড়ি যতটুকু কোমরে গুজে এনেছিল ধরাতে ধরাতে কিন্তু একটা পর্যায়ে শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর শেষ অংশটাও তখন কিন্তু আগুনে জ্বলে প্রায় শেষ হয়ে গেছে। আর ওই যে হারিকেনের আলোর সাথে যে অবয়বগুলো উনি দেখেছিলেন সেটাও এখন আর দেখা যাচ্ছে না। আগুনগুলো শেষ হয়ে গেলেই ভয়ঙ্কর কোনো একটা বিপদ হয়ে যাবে, এটাও বুঝতে পারছেন। আগুন আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে তার হাতের কাছে আগুন চলে আসছে, হাতে প্রচণ্ড তাপ লাগছে, এখনই এগুলো ফেলে দিতে হবে এমন একটা অবস্থা। আর ফেলে দিলে আগুন নিভে যাবে, তখন তার কি অবস্থা হবে এই চিন্তা করছেন আর আল্লাহকে ডাকছেন। ওই সময় কে যেন পেছন থেকে খপ করে তার হাত চেপে ধরে আর বলে, এই তুই এদিকে আসলি কিভাবে? যখনই হাত চেপে ধরেছে, কথা বলেছে, তখন তো এই শরীফুলের হাত থেকে পাটখড়িগুলো পড়ে যায়। তবে সে তাকিয়ে দেখে এটা আর কেউ না, এটা তার বাবা, মানে অর্থাৎ বক্কার চাচা। তখন তার বাবা বলে যে তুই এদিকে চলে আসলি, আমি তো ডাক শুনছি, তখন তোকে আমি খুঁজতেছি, আমি দেখি যে তোর হাতের আগুন অনেক দূরে এখান থেকে, আমি তো বুঝে ফেলছি ঘটনাটা কি হয়েছে, আমি তো দৌড় দিছি, আর এসে তখন আমি তোকে ধরলাম। তুই কোন দিকে চলে যাচ্ছিলি? ওইদিক তো ভয়ঙ্কর বিপদ। আমি বুঝতে পারছি কোনো পিশাচ তোকে তাড়া করছিল বা কোনো পিশাচ তোর পিছু নিয়েছিল, এটাই তো ঘটনা। তখন শরীফুল বলে হ্যাঁ এটাই ঘটনা। তখন শুরু থেকে বলে যে আসলে কি কি হয়েছিল। তারপর এই বক্কার চাচা তার ছেলে শরীফুলকে সাথে নিয়ে উনি যেখানে থাকতেন সেখানে নিয়ে যান। আর বক্কার চাচা বলেন যে আমি বেশিক্ষণ আর থাকবো না, চলে যাবো, চলে একসাথেই চলে যাই। তো এরপর দুজন আবার একসাথে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার সময় আর কোনো ভয়ের ঘটনা ঘটে নাই। পরের দিন বক্কার চাচা তার ছেলে শরীফুলকে ঝাড়ফুঁক করিয়েছিলেন স্থানীয় একজন হুজুরের কাছ থেকে। তা আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। তো শরীফুল জানিয়েছেন যে এই ঘটনার কথা মনে পড়লে এখনও তার শরীর কেঁপে ওঠে, যে ওই রাত্রে ওই সময় তার বাবা যদি না আসতেন কি একটা অবস্থা হতো। আল্লাহর অশেষ রহমত ছিল, ওনার বাবা চলে এসেছিলেন। এটাই শরীফুল ভাই বলেন যে আসলে ওই রাতে কিভাবে যে বেঁচে গেছেন আল্লাহর অশেষ মেহেরবানি আর কি। আসেন এবার আমরা চলে যাই পরের ঘটনায়। আমরা তো এতক্ষণ ফুলের বিলের ঘটনা শুনলাম, এখন আসেন আমরা একটু কানাবিলের ঘটনা শুনে আসি। কানাবিল তো ফুলের বিলের পাশেই। তো এটাও যথারীতি বক্কার চাচা বলেছেন মিকেল ভাইকে। ওই ফুলের বিলের দক্ষিণ পাশে এই কানাবিলের অবস্থান। কানাবিলে কালু নামের একজন ব্যক্তির সাথে ভয়ের ঘটনা ঘটেছিল। এই কালুর বাড়ি হচ্ছে এই বক্কার চাচাদের ঠিক 3 বাড়ি পরেই।
বক্কার চাচা আর কালুর বাবা এই দুইজন তো প্রতিবেশী, এই দুইজনের সাথে সম্পর্কও ছিল দারুণ। সুখ দুঃখের সব কথা দুজনে আলোচনা করতেন, একে অন্যের সমস্যা এগিয়ে আসতেন। মূলত এই কালুর বাবাই বক্কার চাচাকে ঘটনাটি বলেছিল। কালুর বাবাও কিন্তু একজন কৃষক, চাষবাস করতেন। এই কালু মানে এই কালু যে ছেলেটা, এ ছিল খুবই বেপরোয়া একরোখা জিদি প্রকৃতির একটা ছেলে, আবার বেশ মাথা মোটাও ছিল, মানে বুদ্ধি শুদ্ধি ছিল কম। কালু লেখাপড়া বাদ দিয়ে সারাদিন টো করে ঘুরে বেড়াতো, আর খাবারের সময় হলেই বাড়িতে চলে আসতো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যেত। সারাদিন ঘুরে বেড়ানো, খেলাধুলা করা, তাস খেলা, এগুলোই ছিল তার কাজ। তার বাবা তো ছেলের এহেন কর্মকাণ্ডে মারাত্মক ক্ষুব্ধ ছিল যে আমি খেটে মরি সারাদিন, আর এরকম একটা ধামলা ছেলে কোনো কাজ করে না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, এটা কি ঠিক? অনেকবার বকাঝকা করেও ছেলের কাজে কর্মে কোনো পরিবর্তন আনতে পারে নাই। সারাদিন তাস খেলতো, ঘুরে বেড়াতো, গভীর রাত্রে বাড়িতে আসতো। খাওয়া দাওয়া তার ঠিক মতো চাই, খাওয়া যদি এলোমেলো হতো তাহলে কিন্তু কালু আবার চেতে যেত, মানে রেগে যেত খুব, কেন তার জন্য খাবার নাই। একদিন বিকেলবেলা কালুর বাবা মাঠের কাজ শেষ করে বাড়িতে এসে কালুর কথা জিজ্ঞেস করছে তার মায়ের কাছে, আর বলছেন উনি যে কানাবিলে আমাদের জমি যে খেরের নাড়া রয়েছে, অর্থাৎ খড়ের নাড়া, ওনারা খ্যার বলে লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি। তো যখন খড়গুলো কাটা হয় তখন বেশ এলোমেলো থাকে, এগুলো আবার একটু শুকাতে হয়, একটু ছড়িয়ে দিতে হয়। আর সব খড় কিন্তু নিয়ে আসা যায় না, এর ভিতর থাকে এমন কিছু উচ্ছিষ্ট যেগুলো কিন্তু গরু খেতে পারে না। তো এগুলো বাছতে হয়, বাছার পর গরুর খাবারের উপযোগী খড়গুলো আবার আটি বেঁধে নিয়ে আসতে হয়। তো কালুর বাবা কিন্তু কালুকে সকালেই বলেছিল যে কালু যেন এই খড়ের নাড়াগুলো বাছাই করে সেগুলো নিয়ে আসে। সেগুলোকে আনা হয়েছে কি না এটা কালুর বাবা কালুর মাকে জিজ্ঞেস যখন করে, তখন কালুর মা বলে ও তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হয়েছে, আর আসবে তো রাতে, এই তো এইভাবেই আসে, সেটা তো তুমি জানো। তখন কালুর বাবা খুব রেগে যান যে আমি এত কষ্ট করি আর সে এরকম একটা রুটিন বানায় ফেলছে, 3 বেলা খাবার খাবে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর তাস খেলবে, সে আবার রাত্রে আসবে, কি জমিদার। উনি রাগ করে তখন উনি ওনার স্ত্রীকে বলেন, মানে তুই তুকারি করে তখন বলছেন যে এত রাগ করেছেন যে আজকে রাত্রে কালু যখন খাবার খেতে আসবে তখন তুই ওকে ভাতের পরিবর্তে ভাতের থালায় ছাই দিবি, এটাই যদি ওর একটু বুদ্ধি শুদ্ধি হয়, এতে যদি ওর একটু হুঁশ ফেরে। তখন কালুর মা আবার বলছে যে আরে কি বলো তুমি, ছাই দেওয়া যায় নাকি? এ কথা শোনার পর আবার কালুর বাবা আরও রেগে গিয়েছেন, ছাই দিবি না মানে? অবশ্যই তুই ছাই দিবি, কথা দে ছাই দিবি। একটা পর্যায়ে কালুর মা বলে আচ্ছা ঠিক আছে দেবো, যাও। এরপর উনি অন্য একটা কাজে বাড়ির থেকে বেরিয়ে গেছেন, তার অন্য একটা কাজ ছিল, ফিরতে রাত হবে এটা উনি বললেন। এদিকে ওই দিন কালু রাত আনুমানিক 9টার দিকে বাড়িতে ফিরেছে। তো গ্রামে যেখানে ইলেকট্রিসিটি নাই, আর এখন থেকে আরও বেশ কিছু বছর আগের ঘটনা, কিছু বছর বলতে এখন থেকে প্রায় 25 বছর আগের ঘটনা, তখন তো সন্ধ্যার পরপরই মানুষ ঘুমিয়ে পড়ে। এদিকে কালুর বাবা রাত করে ফিরবেন আগে থেকে বলে গিয়েছিলেন, উনি বেশ দূরে একটা কাজে গিয়েছিলেন, এই জন্যই মূলত উনি কালুকে ওই দায়িত্বটা দিয়ে গিয়েছিলেন, যেহেতু উনি ওই দিন রাতের বেলা দেরিতে ফিরবেন। কালু রাত আনুমানিক 9টা, 9:30 বা 10টার দিকে আসছে আর কি। আসার পর ওই যে তার খাবার চাই, এদিকে স্বামীকে কথা দিয়েছেন যে ছাই দেবেন, এখন ছেলেকে তো না খাইয়েও রাখতে পারেন না, এদিকে স্বামীর কাছে ওয়াদা করেছেন, এখন কি করা যায়? উনি কি করেছেন, একটা বড় সাইজের কয়লা পানি দিয়ে ধুয়েছেন, ধোয়ার পর ভাত দিয়েছেন, ভাতের এক পাশে কয়লা রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পর যখন ওই খাবারটা কালুর সামনে পরিবেশন করেছেন, কালু যখন ভাতের প্লেটে ভাত তরকারির পাশে এরকম একটা বড় সাইজের কয়লা দেখেছে, তখন কালু বলছে যে কী ব্যাপার মা, প্লেটের পাশে কয়লা রাখা কেন? তখন কালুর মা বলে যে তোর এহেন কর্মকাণ্ডে তোর বাবা
ক্ষিপ্ত হয়ে আমাকে বলছিল ভাতের পরিবর্তে ছাই দিতে। আমি কথা দিছি যেরকম কিছুই দেব, স্বামীর হুকুম তো আর অমান্য করতে পারি না, আর তোকেও না খাইয়ে রাখতে পারি না, মা হিসাবে আমারও তো কিছু দায়িত্ব আছে। তাই তোকে খাবারও দিলাম আর ভাতের পাশে কয়লাও দিলাম। যখন এই জিনিসটা কালু দেখলো, এই প্রথমবার কালুর মাথায় কিছুটা বুদ্ধি চলে আসলো আল্লাহর রহমতে। কালু বলল, আব্বা আমারে ছাই দিতে বলছে, এরকম অপমান না, কাজটা আমি করে তারপরে ভাত খাবো। এই বলে ভাতের প্লেট ওখানে রেখে হাতে একটা কাঁচি নিয়ে সে রওনা দিয়েছে। তো কালুর মা বলছেন যে এই খেয়ে যা। তখন কালু বলছেন, না, আমি কাজটা করে এসে তারপর খাবো, তার আগে খাবো না। আমি চললাম যেখানে আমাদের ঘর আছে ওই কানাবিলের দিকে। এই কথা বলে সে হনহন করে কানাবিলের দিকে হাঁটা ধরেছে আর বলতেছে যে ভাতের পরিবর্তে ছাই, এত বড় অপমান, এই অপমান তো আমি সহ্য করব না, কাজ করেই তারপর খাবো, এখন থেকে কাজ করব, যাও, মানে এরকম বলতেছে আর সে হাঁটছে। কালুর মা উনি দেখলেন যে ছেলে তো কাজ করতে চলে গেল এত রাতের বেলা, যাক, যেহেতু কাজের প্রতি তার একটা আগ্রহ জন্মেছে, কাজ তো সে কিছুই করে না। কালু সে কিন্তু ঠিক মতোই কানাবিলে চলে গেছেন। কানাবিলে যাওয়ার পর দেখে যে ঠিক যেখানে তাদের ওই খড়ের নাড়াগুলো রাখা ছিল সেগুলো সেখানে আছে। সে হাত দিয়ে বাছা শুরু করেছে। কিছুক্ষণ বাছাবাছি করার পর কালু একটা জিনিস দেখতে পায়। সে দেখতে পায় কালু যেই পাশে ওই নাড়াগুলো বাছাবাছি করছে তার থেকে কিছুটা দূরে একটা কালো কুচকুচে লম্বা অবয়ব, কোনো লম্বা জিনিস যদি মাটিতে বসে তাহলেও কিন্তু বোঝা যায় যে সে দাঁড়ালে কতটুকু উচ্চতা হবে। এটা বেশ লম্বা, এতটুকু কালো বুঝতে পারে। লম্বা কালো কুচকুচে একটা অবয়ব বসে কালোর মধ্যে একই রকমভাবে ওই নাড়াগুলো বাজছে। কালু ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করলেও মনে হচ্ছে এই দুইজনের মধ্যে কোনো একটা অদৃশ্য দেয়াল রয়েছে, কোনো একটা বিকর্ষণ শক্তি কাজ করছে। ওইদিকে যেতে গেলে মনে হচ্ছে কোনো কিছু একটা তাকে বাতাসের মতো ধাক্কা দিয়ে এদিকে সরিয়ে দেয়, মানে সে কাছাকাছি যেতে পারছে না। তাদের দুজনের মধ্যে দূরত্ব সমান থাকে। কালো তখন দূর থেকে বলে ওঠে, এই কি ডারে তুই তুই নাড়া বাঁচতেছিস কেন? এগুলো তো আমাদের নাড়া, তা আমাদের নাড়া তুই বাঁচিস কেন? ফাজলামি করতেছিস আমার সাথে, তা দূর হয় এখান থেকে। আসলে কালু প্রথমে কি মনে করেছে যে হয়তোবা কালুর কোনো বন্ধু কালুর সাথে ফাজলামি করতেছে, কারণ কালু তো কাজ কাম করে না, নিশ্চয়ই সে ওই বাড়ি থেকে বের হওয়ার সময় তার কোনো বন্ধু দেখছে, এই জন্য কালুর সাথে ফাজলামি করার জন্য এখানে আসছে। একে তো ভাতের পরিবর্তে কয়লা দিয়েছে, ভাতের পাশে ভাত দিছে তো, কিন্তু কয়লা তো পাশে দিচ্ছে। এই কারণে কালুর তো মন মেজাজ খুব খারাপ, সে খুবই অপমানিত হয়েছে। তার উপর আবার কালুকে কপি করে। কালু যদি ডান পাশে ঘোরে ওই জিনিসও ডান পাশে ঘোরে, কালু যদি বাম পাশে ঘোরে ওই জিনিসটাও বাম পাশে ঘোরে। মনে হচ্ছে ওই পাশে একটা আয়না রাখা, কালু যা করে ওটাও তাই করে। তখন কালুর তো হয়ে যায় মেজাজ গরম। কালু বলে যে দাঁড়া রে, আমি এই কাঁচিটা নিয়ে তোকে আমি সাইজ করতেছি। এইবার সে কাঁচি খুঁজতে থাকে, তখন পাশে তাকিয়ে দেখে ওই জিনিসটা তাকে আর কপি করছে না, ওই জিনিসটা কালুর থেকে কিছুটা দূরে একটা আইলের উপর দাঁড়িয়ে আছে, এবং আইলের উপর দাঁড়িয়ে হাত পা নাড়িয়ে মনে হচ্ছে তাকে ভেঙচি কাটছে, তাকে উত্তেজিত করতেছে, আর এক ধরনের গড় 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 শব্দ করছে। কালু তখন বলে, দাঁড়া, আজকে তোকে এমন মাইটটা দিব না, তোকে এই বিলের মাটির মধ্যে গেড়ে রাখবো। এই বলে কালু গালিগালাজ করতে করতে ওই জিনিসটার কাছে চলে গেছে, গিয়ে ওই জিনিসটার উপর আক্রমণ করেছে কালু। এই শুরু হয়ে গেল দুইজনের মধ্যে ধস্তাধস্তি। আর এদিকে হয়েছে কি, কালু যখন রাগ করে বাড়ির থেকে বের হয়েছে কাঁচি হাতে নিয়ে, এর অল্প সময় পরেই কালুর বাবা বাড়িতে ফেরত আসছে। বাড়িতে ফেরত এসে বলে, এই তোমার ছেলে কই? তখন কালুর মা বলে যে তোমার কথা মতো তো ওকে দিছিলাম কয়লা, ভাতও দিছি কয়লাও দিছি, কিন্তু কয়লা দেখার পর মনে হলো যে সে খুব অপমানিত হয়েছে। সে রাগ করে হাতে কাছে নিয়ে বলতেছে যে আমি কানাবিলে যাব, এই খড়ের নাড়াগুলো নিয়ে এসে তারপর খাবো। এই কথা যখনই কালুর বাবা শুনেছে, উনি বলে যে সর্বনাশ, তুমি ওরা যাইতে দিলা? হায় হায় রে, আমার ছেলেরে তো এখনই মেরে ফেলবে রে। এই তোরা কে কোথায় আসিস, তাড়াতাড়ি চল, আমার ছেলে মনে হয় আর নাই।
কালুর বাবা কিন্তু জানতেন যে ওই কানাবিলে রাতের বেলা গেলে কী পরিণতি হতে পারে। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আশেপাশের বাড়ি থেকে 3-4 জন লোক চলে আসে। তারা যে যার মতো হাতে বেশ কেউ লাঠি নিয়েছেন, কেউ কাঁচি নিয়েছেন, কেউ দা নিয়েছেন, আর সবাই হারিকেন নিয়েছেন। নিয়ে সবাই দৌড়ানো শুরু করেছেন ওই কানাবিলের দিকে। আর কালুর বাবা উনি বলতেছেন যে আরে আমার ছেলেটারে মনে আর বাঁচাতে পারলাম না রে, ছেলেটারে আমি আর দেখতে পারলাম না। ছেলে যতই অপরাধ করে আসলে ছেলের প্রতি তার দরদ অনেক ছিল, এটাই বোঝা যাচ্ছে। তো উনি তো কান্নাকাটি করছেন, সাথে লোকজন বলছে আরে তুমি আল্লাহকে ডাকো এবং দ্রুত আমরা যাই, আল্লাহর ইচ্ছায় কিছু হবে না। উনি দূর থেকে আবার চিৎকার করে বলছে, এ বাবা কালু ভয় পাস না, আমরা চলে আসছি রে, ভয় পাস না। এদিকে কালুর সাথে কিন্তু ধস্তাধস্তি তখন কিছুটা সময় হয়েছে আর কি। ওই দিকে হয় কি, ওনারা যখন কাছাকাছি আসেন, ওনারা কিন্তু ওই সময় যতটুকু চাঁদের আলো ছিল ওনারা দেখতে পাচ্ছিলেন যে কালু আছে, কালুর মনে হচ্ছে যে কেউ একজন আছে ওইখানে, আর ওইটার সাথে আর একটা লম্বা কিছু আছে। মনে হচ্ছে দুইটা ধস্তাধস্তি করতেছে, একবার একটা এর শরীর উপরে উঠে বসে, একটা ওর শরীর উপরে উঠে বসে, এরকম ধস্তাধস্তি করতেছে। এদিকে ওনারা চিৎকার চেঁচামেচি করতে করতে আগাচ্ছেন যে কালু কালু আমরা চলে আসছি, ভয় নাই রে তোর। তখন নাকি ওই অবয়বটা কালুকে বলে ওঠে, কালু রে আজকের মতো বাইসে গেলি, লোকজন চলে আসছে, নাইলে তোকে যে কি করতাম, আমাকে তো চিনিস না। এই বলে নাকি ওই জিনিসটা চলে যায়। আর কালুর বাবা সহ অন্যান্য লোকও দেখে একটা লম্বা জিনিস কোথায় যেন দৌড় দিয়ে মিলিয়ে গেল। অন্ধকারে তো আর অত কিছু দেখা যায় না, তবে কিছুটা মনে হয়েছে আর কি তাদের কাছে। তো কালুর কাছে গিয়ে দেখে যে কালুর শরীরের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে খুব হাঁপিয়ে গেছে। সবাই যখন কালুর কাছে যায়, কালুকে জিজ্ঞেস করে যে কী হয়েছিল রে, তখন কালু বলে যে এই ঘটনা। তখন কালুর বাবা বলে, তুই তো পিশাচের খপ্পরে পড়ছিলি, আর একটু হলেই তো শেষ, আল্লাহর রহমতে আমরা ঠিক সময় চলে আসছি। তখন কালু বলতে থাকে যে হ্যাঁ এটাই হবে হয়তো বা, কেন না কালু নাকি যখন ওই অবয়বটাকে কিল ঘুষি মারছিল, মনে হচ্ছে তুলোর বস্তার উপরে সে কিল ঘুষি মারছে, এমনটাই তার কাছে মনে হচ্ছিল আর কি। তো এরপরে আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয় নাই। সকালবেলা কালুকে ঝাড়ফুঁক করানো হয়েছিল, ওরকম জ্বর টরও কিছু আসে নাই, ঠিক হয়ে গেছিল, আর কোনো সমস্যা হয় নাই আর কি। তবে 1 সপ্তাহ একটা আমল দিয়েছে, একটা তদবির দিয়েছিলেন আর কি, ওইটা করতে বলেছিলেন। এটাই ছিল এই ঘটনাটা। তো এবার চলে যাই পরের ঘটনায়। তো এই ঘটনাটি ঘটেছিল এই বক্কার চাচার আপন বড় ভাইয়ের সাথে 90-এর দশকের কোনো একটা সময়। তো তখন তো চারপাশে অনেক খাল বিল নদ নদী ছিল, এখন তো অনেকটাই শুকিয়ে এসেছে। গ্রাম এলাকায় তখন আমরা অনেক ধরনের নালা দেখতে পেতাম আর কি। আর ওই সময়ে কানাবিল পার হয়ে এই বক্কার চাচাদেরকে বাজারে যেতে হতো। বাজার থেকে বক্কার চাচাদের বাড়ির দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো ছিল। তেমনই একসময় বক্কার চাচার বড় ভাই একদিন হাটের দিন বাজারে গিয়েছেন বিকেলবেলা বাজার করতে। কানাবিল পার হয়ে চলে গিয়েছেন। সেদিন বাজার করতে করতে বেশ দেরি হয়ে যায়, অর্থাৎ সন্ধ্যা পার হয়ে গিয়েছে। গ্রামের সন্ধ্যা মানে কিন্তু অনেক রাত, সন্ধ্যার পর প্রতি লোকজন খেয়ে দিয়ে শুয়ে পড়ে, বিশেষ করে এই ধরনের একদম নির্জন গ্রামগুলোতে যেখানে ইলেকট্রিসিটিও নাই। অন্যান্য দিন বাজার থেকে ফেরার সময় বক্কার চাচারা এলাকার কারো না কাউকে তো আসলে পেয়ে যাবেন, এটাই স্বাভাবিক, পেতেনও। তবে ওই দিন আর উনি পান নাই। কানাবিল পার হওয়ার সময় অবশ্যই সবাই একত্রে পার হতেন, কয়েকজন লোক মিলে, কারণ কানাবিলে যেহেতু প্যানোরামার সমস্যা আছে এটা সবাই করলে জানতেন, এই জন্য সবাই একসাথে আসার চেষ্টা করতেন। কিন্তু ওই দিন আসলে বক্কার চাচার বড় ভাইয়ের এমনই কপাল খারাপ ছিল, একটা লোকও উনি সাথে পান নাই। বাধ্য হয়ে বক্কার চাচার বড় ভাই বাজার থেকে একাই কানাবিল পাড়ি দিয়ে বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তো বাজারের যে ব্যাগ, এই ব্যাগের ভিতরে কিছু নদীর ছোট ছোট মাছ আর মোটামুটি মাঝারি সাইজের একটা রুই মাছ উনি কিনে বাড়িতে ফিরছিলেন, আর টুকিটাকি বাজার ছিল। তো বক্কার চাচার বড় ভাই উনি আবার 1 প্যাকেট বিড়িও কিনে নিয়েছিলেন। চিন্তা করলেন যে কানাবিলের ভিতর দিয়ে যাব, বিড়ি টানতে টানতে যাই। উনি ওইভাবেই আসছেন বিড়ি টানতে টানতে নিরুপায় হয়ে। কানাবিলের কাছে এসে এই বক্কার চাচার বড় ভাইয়ের শরীরটা কেমন যেন মনে হচ্ছে ভারী হচ্ছে, আস্তে আস্তে মনে হচ্ছে ওর একটা অজানা ভয় তাকে গ্রাস করার চেষ্টা করছে।
বক্কার চাচার বড় ভাই, তারপরও উনি ওনার মতো করে একটার পর একটা বিড়ি টেনেই যাচ্ছেন, সাহস করে এগিয়ে যাচ্ছেন। এই কানাবিলের পাশে আবার খণ্ড খণ্ড জমি আছে, এলাকার মানুষেরা চাষাবাদ করেন আর কি। তখন ছিল এই মুসুরির ডাল চাষের মৌসুম। প্রায় ফসলের জমিতে তখন মুসুরি ক্ষেত, মুসুরি বেশ বড় বড় হয়েছে। তখন কানাবিলে কিন্তু পানি ছিল না। একটা পর্যায়ে এই বক্কার চাচার বড় ভাই সন্ধ্যার এতে বেশ কিছু তো পর হয়ে গেছে, তখন তো অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে একদম। ওই সময় হঠাৎ করে বক্কার চাচার বড় ভাইয়ের মনে হলো পেছন থেকে বাজারের থলিতে কে যেন একটা থাবা দিল। প্রথমে বক্কার চাচার বড় ভাই এটা পাত্তা না দিয়ে সামনের দিকে আগাতে থাকে। এবারও মনে হলো পেছন থেকে কেউ থাবা দিল, আর কে মনে হচ্ছে টেনে ধরেছে, কেউ টেনে ধরেছে ওই ব্যাগের নিচের অংশটা, টেনে ধরলো আবার ছেড়েও দিল। এটা কিন্তু উনি বুঝতে পারলেন মূলত এটা যে কোনো দুষ্টু জিনের কাজ, মাছ খাওয়ার লোভ জেগেছে তার মধ্যে, এটা উনি বুঝতে পেরেছেন। এটা যে স্বাভাবিক কিছু না, এটা বোঝার মতো তার যথেষ্ট বুদ্ধি ছিল যে কানাবিলে এই টাইপের ঘটনা ঘটতে পারে, যেহেতু উনি একা। উনি আবার কি করেন, পেছন দিকে ঘুরে তাকিয়েছেন। উনি দেখলেন যে অস্বাভাবিক আকৃতির বেশ বড় সাইজের একটা বিড়াল, তার চোখ দুটো জলজল করছে। আর এই বিড়ালটা কি করছে, সামনের দু পা উঠিয়ে ক্যাঙ্গারুর মতো দাঁড়িয়ে আছে। বক্কার চাচার বড় ভাই যখন ঘুরে তাকিয়ে এই দৃশ্যটা দেখলেন যে এরকম ক্যাঙ্গারুর মতো দাঁড়িয়ে আছে, এটা এরকম কয়েক সেকেন্ড দাঁড়িয়েছিল। এরপর কি করলো, সামনের দুটো পা মাটিতে স্বাভাবিকভাবে নামিয়ে দৌড়ে পাশের মসুরি যেই ক্ষেত ছিল এর মধ্যে চলে গেল। এরপর বক্কার চাচার বড় ভাই কি করলেন, বাজারের ব্যাগ সহ শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে দৌড় দিয়েছেন বাড়ির দিকে, কারণ ওখান থেকে বাড়িটা দেখা যায়। যদিও বা প্রায় আধা কিলোমিটার দূরত্বে বাড়িটা রয়েছে, বাড়িতে যে হারিকেন জ্বলছে অনেক দূর থেকেও কিন্তু হারিকেন আলো দেখা যায়, ওটা দেখে উনি বুঝতে পেরেছেন ওইটাই তার বাড়ি। আর তখনই ঘটলো এক অদ্ভুত রকমের ঘটনা। বক্কার চাচাদের বাড়ি আসলে যেখানে বড় বড় দুটো ক্ষেত, এই ক্ষেতগুলো অনেক বড় ছিল, ওই দুটো ক্ষেত পাড়ি দিলেই মূলত তাদের বাড়ি। উনি আর বাড়ির দিকে পৌঁছাতে পারছেন না, মনে হচ্ছে যে উনি সোজা যাচ্ছেন, তারপরও বাড়ির পথ উনি হারিয়ে ফেলছেন। উনি এই যে দৌড়াচ্ছেন কোনোভাবেই উনি আর আগাচ্ছেন না, ওনার মনে হচ্ছে যে উনি ঠিক একই জায়গায় রয়েছেন। উনি ওইখান থেকেই বক্কার চাচাকে ডাকতে থাকেন, এই বক্কার, এই বক্কার, এইভাবে উনি ডাকছেন। প্রথম দিকে তো ভয়ে ওনার গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। আর যেহেতু দৌড়াদৌড়ি করেছেন, অনেক সময় মানুষ ভারী কিছু যদি টানতে থাকে বা দৌড়াদৌড়ি করতে থাকে, হঠাৎ করে কিন্তু তারা কথা বলতে পারেন না, একটু সময় লাগে, একটু স্বাভাবিক হয়ে তারপর কথা বলতে পারেন। উনি যখন ডাকাডাকি করেছেন ওই সময় কি হয়েছে যে এই ডাকটা প্রথমে শুনেছেন হচ্ছে বক্কার চাচার ওয়াইফ। উনি তখন বলছেন যে এই দেখো তো, তোমাকে ডাকে না, তোমার বড় ভাইয়ের ডাক না, আমার কাছে তো মনে হচ্ছে তোমার বড় ভাই ডাকতেছে। তখন বক্কার চাচা বলেন হ্যাঁ তাই তো, নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়ছে। ওই সময় আবার চাচি চাচাকে খাবার খাওয়াচ্ছিলেন, মানে প্লেটে খাবার বেঁধেছেন, ওই সময় ডাকটা শুনেছেন, প্রথম শুনেছেন চাচি। উনি খাবার খাওয়া বাদ দিয়েই ওই শব্দটা কোন দিক থেকে আসে ওই জিনিসটা চিন্তা করে ওই দিকে দৌড় দিয়েছেন। উনি আবার ওনার পাশে থাকা হারিকেনটা নিয়েই দৌড় দিয়েছিলেন। এদিকে দূর থেকে বাড়ি থেকে একটা হারিকেন বের হয়ে আসতে উনি দেখেছেন। দেখার পর উনি আর দৌড়াদৌড়ি করেন নাই, ওইখানে দাঁড়িয়ে গেছেন। উনি বলছেন যে এই এদিকে আয়, এদিকে আয়, আমি বিপদে পড়ছি রে, তাড়াতাড়ি এদিকে আয়। তখন দূর থেকে বলছেন যে ও বড় ভাই কি হয়েছে? তখন উনি বলছেন যে আচ্ছা বলবো সব, আয় এদিকে আয়, একটু কাছে আয়। তখন অল্প সময়ের মধ্যেই বক্কার চাচা তার বড় ভাইয়ের কাছে চলে আসেন, বলেন কি হয়েছে। তখন বক্কার চাচা উনি শুনতে পান যে ঘটনাটা আসলে কি, আর এটাও বুঝতে পারেন এটা কানা ভুলোতে ধরেছিল তাকে। এরপর দুই ভাই মিলে বাড়িতে চলে আসেন। যখন বাড়িতে আসেন তখন দেখতে পেলেন এই বাজারের ব্যাগে যে মাছ ছিল, রুই মাছটার মাথা রয়েছে আর শরীরের কিছুই নেই। অন্যান্য মাছ যেগুলো ছিল সেগুলোর শুধু মাথা পড়ে রয়েছে ব্যাগের মধ্যে, বাকি অংশ নাই। আর টুকিটাকি যে বাজারগুলো ছিল সেগুলো ঠিকঠাক আছে। ওই বাজারের একটা কিছু ওনারা ধরেন নাই, ওই ব্যাগ সমেত ওনারা বাড়ির বাইরে ফেলে দিয়েছিলেন।
আর ওই রাত্রেই বক্কার চাচার বড় ভাইকে ওই যে গ্রামীণ যে চিকিৎসা যেগুলো ভয় পেলে দেওয়া হয়, গরম পানি করে তাতে লোহা ডুবিয়ে লবণ গুলিয়ে সেই পানি খাওয়ানো হয়েছিল এবং সেই পানিতে গোসল করানো হয়েছিল অন্য পানির সাথে ওই পানিটা মিশিয়ে। আল্লাহর রহমতে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এবারে একদম শেষ ঘটনায় চলে আসি। এই ঘটনাটা মূলত বক্কার চাচার বাবা উনি বলেছিলেন বক্কার চাচাকে। এটা অনেক আগের ঘটনা, এটা মূলত একটা উপদেশ বাণী ছিল, একটা ছোট ঘটনার মাধ্যমে একটা মেসেজ দিতে চেয়েছিলেন বক্কার চাচার বাবা বক্কার চাচাকে। তো ওই সময় মানে অনেক দিন আগের কথা, তো ওই এলাকাতে নাকি একজন লোক ছিল, সে একটু পাগল পাগল টাইপের লোক ছিল আর কি, ফুল পাগল না, মানে আধা পাগল বা আধা পাগল থেকেও কিছুটা বেশি। মানুষের সাথে কথাবার্তা বলতে পারতো আর কি, কথাবার্তা এলোমেলো ছিল, কখনো কখনো বলতো মানুষের সাথে কথাবার্তা স্বাভাবিকভাবে বলতো, তবে সেই রকম কন্ডিশনটা তার ছিল কম, অধিকাংশ সময় একটু সে বেশি পাগলামি করতো। একদিন হয়েছে কি যে এই পাগলটা, তার নামটা জানা যায় নাই, তো এই পাগলটা অনেক রাতের বেলা কোনো একটা জঙ্গলের ভেতর দিয়ে আসছে। তো আসার সময় ওই জঙ্গলের কোনো একটা গাছে একটা পিশাচ বসেছিল। ওই পিশাচটা চিন্তা করেছে পাইছি রে একটা লোক, এর এখন ভয় দেখাই। প্রথমে পিশাচটা কি করেছে, গাছের উপর থেকে ছোট ছোট ঢিল ছুটছে। এদিকে এই যে লোকটা আসলে সে তো স্বাভাবিক মানুষ না, সে একটু পাগল। কে ঢিল ছুড়লো না কি ছুড়লো, অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তো ওই বাচ্চা কাচ্চারা তাকে ঢিল ছুটতো, কে ঢিল ছুড়লো না পানি ছুড়লো এটা নিয়ে আসলে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না, সে তার মতো করে হেঁটে যাচ্ছে। এদিকে ওই পিশাচটা চিন্তা করছে, আরে এতক্ষণ ঢিল ছুড়লাম, এই লোকটা আমার দিকে একবার তাকালোও না, এই কেমন লোক রে। সে আবারও বড় বড় ঢিল ছুটছে তার দিকে, না এবারও কোনো কাজ হলো না, গায়ে ঢিল লাগছে কিন্তু সে পেছন দিকে তাকাচ্ছে না। তখন নাকি ওই পিশাচটার বেশ রাগ হয়, যেটা কোন জাতের লোক, যে এত বড় বড় ঢিল ছুড়লাম একটা বারের জন্য একটু থামলোও না, পেছন দিকে তাকালোও না, তাহলে এই যে ভয় দেখানোর চেষ্টা করলাম তা কী লাভ হইল, আমার তো আর মান সম্মান থাকলো না, যাই এবার আমার রূপ ধরে তার সামনে যাই। ওই পিশাচটা তখন নাকি হঠাৎ করে তার সামনে তার বিকট রূপে আবির্ভূত হয়। তখন নাকি ওই পাগলটা ওই পিশাচটার দিকে তাকায়, তাকিয়ে বলে যে কিরি কি করিস, কেমন আছিস, তো আমার সামনে দাঁড়াইছিস কেন, যা সর সামনে থেকে সর, কিছু বলবি। ওই পিশাচটা তখন এই পাগলের আচরণে খুবই অবাক হয়, মানে মনে হচ্ছে যে একদম স্বাভাবিক তার কোনো বন্ধুর সাথে সে কথা বলতেছে, সে যে এইরকম একটা বিকট ভয়ঙ্কর রূপের সামনে আসছে, এতে ওই পাগলের কোনো ভ্রুক্ষেপই নাই। তখন ওই পিশাচ জিনটা রেগে গিয়ে বলে, হ্যাঁ রে, তোর ভেতরে কি ভয় ডর বলে কিছু নাই, আমি যে এইরকম একটা বিকট জিনিস তোর সামনে দাঁড়ায় আছি, তোর কি একটু ভয় লাগলো না, এতবার ঢিল শুনলাম তুই তাকালি না, তোর ভিতরে কিচ্ছু নাই। তখন নাকি ওই পাগলটা উল্টো জবাব দেয়, না রে আমার ভিতরে কিছুই নাই, কিন্তু তোর ভিতরেও তো কিছু নাই দেখি, তোর ভিতরেও তো ভয় নাই, আমি যে তোকে ভয় পাচ্ছি না এইটা চিন্তা করে তো তোরও ভয় পাওয়া উচিত, তোরও দেখি ভয় নেই, যা ভাগ সামনের থেকে। এ কথা বলার পর নাকি ওই পাগলটা সে তার মতো করে হেঁটে ওই পিশাচকে পাশ কাটিয়ে সোজা হাঁটতে থাকে। ওই পিশাচটা রাগে গড় গড় করতে করতে থাকে, মানে মনে হলো যে পিশাচটা তার দিকে এগিয়ে আসে, এমনটাই মনে হয়েছিল পাগলের কাছে, পরে আর কোনো কিছু হয়নি। পরবর্তীতে ওই পিশাচটা যখন অন্যদের মানে ওই পাগলটা যখন অন্য লোকদের সাথে কথা বলেছে চায়ের আড্ডায়, তখন ওই পাগলটা নিজেই বলেছে যে এরকম একটা ঘটনা ঘটছিল, এরকম একটা পিশাচের সামনে আসছিল আমারে ভয় দেখাইতে, আমি তো আর ভয় টয় পাইনি। কার চেহারা বিকট কার চেহারা ভালো এটা নিয়ে আমার তো মাথা ব্যথা নাই, আমি ভয় পাই না, আমার ভিতর ভয় নেই। তো এই পাগল এই ঘটনা বলেছিল, আর এই ঘটনাটা এই বক্কার চাচার বাবা উনি ওই পাগলের মুখেই শুনেছিলেন। তো এই ঘটনা থেকে এতটুকুই মেসেজ দিতে চেষ্টা করেছিলেন বক্কার চাচার বাবা, সেটা হচ্ছে যে ভয় জিনিসটা খুবই মারাত্মক, এটা একবার পেয়ে বসলে জিনেরাও তাকে ক্ষতি করার জন্য আরও সুযোগ পেয়ে যায়। কেউ যদি ভয় একবার পেয়ে যায় তাহলে ভয় থেকে তার শরীরের ভিতরে থাকা বিভিন্ন
শক্তিগুলো যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলোর ভারসাম্য অনেকটা কমে যায়, আর তখনই এই দুষ্টু জিনগুলো মানুষকে আরও বেশি করে পেয়ে বসে। এই জন্য সাহস হারানো যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এমন মেসেজটাই বক্কার চাচার বাবা ওই পাগলের ঘটনা বলার মাধ্যম দিয়ে বক্কার চাচাকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো আজকের এপিসোডে এই ঘটনাগুলোই ছিল। আমরা এই ছোট ছোট প্রায় 7টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, যেগুলো বিলকেন্দ্রিক ঘটনা। 2টো বিলকে কেন্দ্র করে ঘটেছিল, আর একটা আসলে বিলকেন্দ্রিক না, বিশেষ করে পাগলের ঘটনাটা এটা কোনো একটা জঙ্গলে ঘটেছিল, ওই এলাকাতেই আর কি। তো অনেক আগের, তো এক্সাক্ট কোন জায়গায় এটা আসলে জানা যায় নাই। তো ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে।